স্বস্তিকের সামনে গীতাকে প্রপোজ করল বিষ্ণুদেব। বিষ্ণুদেব স্পষ্ট জানিয়ে দিল গীতাকে সে ভালোবাসে। কিন্তু এই কথা শোনার পর স্বস্তিকের কি রিয়াকশান হবে? স্বস্তিক কি গীতাকে বিষ্ণুদেবের কেসটা লড়তে দেবে? এটা জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের সকলকে দেখার অনুরোধ রইল। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আজকের পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পর্বের প্রথমে দেখা যায় গীতা বিষ্ণুদেবের সঙ্গে জেলে দেখা করতে গিয়ে সেখানে বিষ্ণুদেবকে বাঁচানোর জন্য সে প্রমিস করে এবং বিষ্ণুদেবকে বলে, তুমি এই কাগজটাই সই করে দাও যাতে আমি তোমার হয়ে কেসটা লড়তে পারি। এরপর বিষ্ণুদেবকে জিজ্ঞেস করে, ওই দিন কী হয়েছিল একটু খুলে বলবেন? তখন বিষ্ণুদেব বলে, ওই দিন আমাদের বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছিল, সেই পার্টিতে সবাই এসেছিল, কিন্তু আমি এই খুনটা করিনি। ওই দিন পার্টির শেষে রাত 2-2:30 নাগাদ পুলিশের কাছ থেকে আমার কাছে ফোন আসে। সেই ফোনে জানতে পারি সে নিখোঁজ হয়েছে। তারপর পুলিশ আসে এবং তদন্ত করে। তদন্তে পুলিশ প্রমাণ করে দেয় যে আমি খুন করেছি, কিন্তু সত্যি বলছি আমি খুন করিনি। তখন গীতা বলে, আপনি খুন করেননি, আপনার কিছু হবে না। তখন সে বলে, গীতা ম্যাডাম, আপনাকে একটা কথা বলার ছিল। তখন গীতা বলে, হ্যাঁ বলো। তখন সে বলে, আমি আপনার প্রতি তীব্র আকর্ষণ বোধ করছি। আপনি একটা গাছের মতো আমাকে আড়াল করে রেখেছেন, আমার সব কিছু ভালো মন্দ দেখছেন, অথচ দেখুন আমি যাকে ভালোবাসতাম সে আমাকে ছেড়ে চলে গেছে। তখন গীতা বলে, আমি বিবাহিতা, আমি এই সন্তানের মা হতে চলেছি। তখন বিষ্ণুদেব বলে, ভয় নেই, আমি আপনাকে প্রপোজ করব না। তবে একটা কথা বলুন তো, এই আকর্ষণের মানেই কি ভালোবাসা? তারপর বিষ্ণুদেব গীতাকে বলে, আপনি খুব সাবধান থাকবেন, আপনার বিপদ হতে পারে। তখন গীতা বলে, কেন? তখন বিষ্ণুদেব বলে, এই কেসটার পিছনে অনেক বড় বড় মাথা লুকিয়ে আছে, যে আপনার ক্ষতি করতে পারে। আপনার এবং আপনার সন্তানের ক্ষতি থেকে আপনি নিজেকে সাবধান রাখবেন। তখন গীতা বলে, কোর্টে একটা কথা প্রচলন আছে, কোর্টের ভিতরে গীতার মুখ চলে আর কোর্টের বাইরে চলে গীতার হাত। এই বলে গীতা ওখান থেকে চলে আসে। বাড়ি ফিরে এলে গীতা অগ্নিজিৎ মুখার্জির সামনাসামনি হয়। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি আবার ওই ক্রিমিনালগুলোর মাঝ থেকে ফিরে এলে? তখন গীতা বলে, হ্যাঁ। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি না তোমাকে বারণ করেছি ওই ক্রিমিনালগুলোর মাঝে যেতে? তুমি বাড়ির বউ হয়ে ওই ক্রিমিনালগুলোর মাঝে ঘুরে বেড়াচ্ছ। তুমি এখন গর্ভবতী, তোমার এখন নিজের প্রতি যত্ন নেওয়া দরকার। আমরা তোমার প্রতি সবাই এগ্রেসিভ, কিন্তু তুমি কোনো কিছুই বাধা মানছো না, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ। এটা ঠিক নয়। তোমার ঘরের ভিতর বহু মনীষীর ফটো টাঙিয়ে দেওয়া হয়েছে, যাতে যে শিশু জন্ম নেবে তার মানসিকতা খুব ভালো হয়, কিন্তু তোমার এই ট্রেস ওই বাচ্চার মধ্যে পড়লে সেটা খুবই খারাপ হবে। আমি চাই না ওই নবজাতক শিশুর মধ্যে কোনো রকম ট্রেস আসুক। তখন গীতা কিছু না বলে ওখান থেকে চলে যেতে চায়। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, দাঁড়াও, আমি তোমাকে কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? আমি এখনও এই ঘরের মালিক, তাই তুমি আমার কথা শুনে চলবে। তখন গীতা বলে, আমি বাড়ির বউ হিসাবে তোমার কথা শুনবো, কিন্তু একজন উকিল হিসেবে নয়। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি কি তাহলে সিদ্ধান্ত নিয়েই নিয়েছো এই কেসটা লড়বে? তখন গীতা বলে, হ্যাঁ। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, এটাই কি তাহলে শেষ কথা তোমার? তখন গীতা বলে, হ্যাঁ। সেই সময় গীতার কাকি শাশুড়ি অর্থাৎ রেখা চলে আসে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, রেখা, ওকে বোঝাও, ও কোনো মতেই বুঝছে না। তখন উনি গিয়ে গীতাকে বোঝায়, দেখো, উনি কোর্ট চত্বরে এতদিন কাজ করে করে ওনার মাথার চুল পাকিয়ে ফেলেছে, কোনটা ভালো কোনটা মন্দ উনি এখন জানে। কিন্তু গীতা বলে, আমি কোনো কিছুই শুনতে চাই না, আমার এটাই শেষ ডিসিশান। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তাহলে তুমি শুনে রাখো, এই কেসটা তুমি জিতবে, এই কেসটার আর কোনো ভ্যালু নেই, এই কেসটাতে শুধুমাত্র একটা সেন্টেন্স বাকি আছে, তুমি অথই জ্বলে পড়বে। তখন গীতা বলে, দেখা যাবে, আমি বলে দিচ্ছি এই কেসটা আবারও আমি জিতব। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি ভেবো না, একটা কেস যখন জিতে গেছো আবারও জিতবে। তখন গীতা বলে, দেখা যাক আমি আবার জিতি কিনা। এই বলে অগ্নিজিৎ মুখার্জি ওখান থেকে চলে যায়। তারপর গীতাও চলে যাচ্ছিল। এমন সময় মেহেক, এলিনা এবং ঈশা তিনজন এসে গীতাকে বলে, বৌদি ভাই, তোমাকে একটা কথা বলা হয়নি। তখন গীতা বলে, কি? তখন তারা বলে, আমরাও ওই বিষ্ণুদেব মিউজিক স্কুলের ছাত্রী ছিলাম, আমরাও ওই দিন রাত্রে পার্টিতে ছিলাম। তখন গীতা বলে, তোমরা যে ওই দিনের পার্টিতে ছিলে সে কথা তোমার বাবা জানে? তখন মেহেক বলে, হ্যাঁ বৌদি। তখন ওখানে অগ্নিজিৎ মুখার্জি আবার চলে আসে এবং মেহেককে বলে, তোমরা এখান থেকে ভেতরে যাও। তখন তারা চলে যায়। এরপর গীতাকে বলে, আমি চাই না এই কেসের মধ্যে আমার পরিবারের কেউ জড়াক, এটা তোমার যেন মাথায় থাকে। এই বলে অগ্নিজিৎ মুখার্জি চলে যায়। এরপর দেখা যায় গীতা তার রুমে পৌঁছলে স্বস্তিক তাকে জড়িয়ে ধরে। স্বস্তিক তাকে বলে, তুমি আবার ওই বিষ্ণুদেবের কাছে গিয়েছিলে?
তখন গীতা বলে হ্যাঁ। তখন স্বস্তিক বলে আমি ওনার বিষয়ে অনেক খোঁজ নিয়েছি, ওনার অনেক গার্লফ্রেন্ড ছিল। তখন গীতা বলে তাতে কি হয়েছে, উনি আমার ক্লায়েন্ট, তুমি ভেবো না আমি অন্য মেয়েদের মতো ওনার সঙ্গে জড়িয়ে পড়ব। তখন স্বস্তিক বলে সেটা আমি জানি। এরপর দেখা যায় জেলের সেলে নদী বিষ্ণুদেবের সঙ্গে দেখা করতে গেছে। তখন বিষ্ণুদেব নদীকে দেখে বলে নদী, তুমি তো দিশা হারিয়ে ফেলেছিলে। তখন নদী বলে মানে? তখন বিষ্ণুদেব বলে তুমি নদীর মতো আমাকে এক পাড়ে ঠেকিয়ে রেখে আবার অন্য কোথাও ছুটে চলেছ, অন্য মোহনার দিকে। তখন নদী বলে তুমি এসব কি বলছো? তখন বিষ্ণুদেব বলে জানি জানি, সব জানি। তুমি তো আমাকে ঘৃণা করতে, তুমি তো কোর্টে তাই বলেছিলে, তাই না? তাহলে আজ কেন আমার কাছে এসেছো? এরপর বিষ্ণুদেব আরও নদীকে বলে নদী, আচ্ছা ভালোবাসার অনুভূতি কি ভুলে যাওয়া যায়? আমি তো এখনও পর্যন্ত ভুলতে পারিনি। আমার স্মৃতিতে তুমি এখনও বসে আছো, তুমি কি আমাকে সম্পূর্ণ ভুলে গেছো? তখন নদী বলে না বিষ্ণুদেব, আমি তোমাকে ভুলতে পারিনি। তবে কোর্টে সেদিন আমি তোমার বিরুদ্ধে ওইসব কথা বলতে বাধ্য হয়েছিলাম। আমার ফ্যামিলি থেকে তোমার বিরুদ্ধে বলার জন্য চাপ দেওয়া হয়েছিল। তখন বিষ্ণুদেব বলে বাহ, তুমি তোমার ফ্যামিলির জন্য আমাকে ছেড়ে দিলে, আমাকে ভুলে গেলে, তাহলে আজ কেন এখানে এসেছো? তখন নদী বলে আমি এসেছি তোমার কাছে এটা জানাতে আমার বিয়ে হতে চলেছে, কয়েকদিন পর আমার বিয়ে। তখন বিষ্ণুদেব হেসে ওঠে, বলে বাহ, তুমি আবার বিয়ে করছো আমাকে ছেড়ে, অন্য পুরুষকে নিয়ে এখন মেতে উঠেছো? তখন নদী বলে তুমি এসব ভাবছো কেন? আমাকে আমার বাড়ি থেকে জোর করে বিয়ে দিচ্ছে, আমি এই বিয়েটা করতে বাধ্য হচ্ছি। তখন বিষ্ণুদেব বলে থামো, তোমাকে আর বলতে হবে না, আমি সব কিছু জানি। তুমি কি ভাবছো আমি কিছুই বুঝতে পারি না? এরপর নদী কিছু বলার আগেই বিষ্ণুদেব তাকে বলে আমি একদিকে তোমাকে দেখছি, আর একদিকে আর একজন নারীকে দেখছি, যে একজন বটগাছের মতো একজন পুরুষকে আগলে রাখে। তার কি মমতা, তার কি স্পর্শ, তার কি আকর্ষণ, কিন্তু তোমার মধ্যে সেসব কিছু নেই। তুমি দুদিন না যেতেই আমাকে ভুলে গেছো। তোমার মতো মেয়ে আমি আর দুটো দেখিনি। এরপর নদীকে বলে তুমি একটা ফোন নাম্বারে ফোন করো তো। তখন নদী বলে কার নাম্বার? তখন বিষ্ণুদেব বলে আমি নাম্বারটা দিচ্ছি, তুমি ফোন করো না। এরপর নদী ওই নাম্বারটায় ফোন করে। তারপর দেখা যায় স্বস্তিক গীতাকে ধরেছিল, ওই অবস্থায় ফোনটা আসে। তখন গীতা ফোনটা রিসিভ করে। তখন বিষ্ণুদেব বলে গীতা, আমি এখানে নদীর ফোন থেকে ফোন করেছি, তুমি ভেবো না নদী তোমাকে ফোন করছে, আমি নদীর কাছ থেকে ফোন করছি। তবে গীতা বলো তো, তোমার প্রতি আমি যে আকর্ষণ অনুভব করছি সেটা কি ভালোবাসা, না সেটা অন্য কি? তখন গীতা বলে আপনি ফোনটা রাখুন। তখন বিষ্ণুদেব বলে কেন, আপনি আপনার স্বামীর সঙ্গে আছেন? ভাববেন না, আমিও এখানে নদীর সঙ্গে আছি, দুজন দুজনের ভালোবাসার মানুষের সঙ্গে আছি। তবে আমি তোমাকে সত্যিই বলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তখন নদী বিষ্ণুদেবকে বলে বিষ্ণুদেব, তুমি এসব কি বলছো? তখন বিষ্ণুদেব তাকে ঝাঁকার দিয়ে চুপ করিয়ে দেয় এবং তারপর গীতাকে আবারও বলে আমি আপনাকে খুব ভালোবাসি। স্বস্তিক এইসব কথা শোনার পর গীতাকে ছেড়ে ওখান থেকে চলে যায়। গীতাও ফোনটা রেখে স্বস্তিকের পিছন পিছন যায়, স্বস্তিককে বারবার বোঝাতে থাকে দেখুন এসবের পিছনে আমার কোনো হাত নেই, আমি ওনাকে ভালোবাসি না, উনি ওনার মতো বলে যাচ্ছে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। কিন্তু স্বস্তিক কোনো কথা শোনে না। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। কিন্তু পরবর্তী পর্বে গীতা কি স্বস্তিকের রাগ ভাঙাতে পারবে? হ্যাঁ বন্ধুরা, কমেন্টে জানিও।